তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে ব্যাপক প্রস্তুতি বিএনপির। ৩০০ ফিটে মঞ্চ তৈরির ব্যস্ততা, সাজানো হচ্ছে নিরাপত্তা পরিকল্পনা। ত্রয়োদশ সংসদ ভোটের মাধ্যমে খারাপ নির্বাচনের অপবাদ ঘুচিয়ে দিতে চান সিইসি। দায়িত্ব পালনে কঠোর পদক্ষেপ গ্রহণে কমিশনের সমর্থন চাইলেন আইজিপি। ঢাকায় ভারতীয় হাই কমিশনারকে আবারও তলব। দিল্লি, পশ্চিমবঙ্গ সহ কয়েকটি মিশনে হিন্দুত্ববাদীদের কর্মসূচির কড়া প্রতিবাদ, নিরাপত্তা বাড়ানোর আহ্বান। এবং 53টি ব্যাংক হিসাবে 8 বছরে লেনদেন 127 কোটি টাকা। ওসমান হত্যার আগে বিপুল অঙ্কের অর্থ জমা ও উত্তোলন শুটার ফয়সালের অবৈধ লেনদেনের তথ্য খুঁজছে সিআইডি। সময় সংবাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি চলে যাচ্ছি সেখানে। মাওলানা জুনায়েদ আল হাবিব, এই আসনগুলোতে আমাদের কোনো প্রার্থী থাকবে না। ইতিমধ্যে আমাদের সালাউদ্দিন সাহেব বলেছেন যে এই সংগঠনের জমিয়তে উলামায়ে ইসলামের বাংলাদেশের আমাদের অন্যান্য আসনগুলোতে তাদের কোনো প্রার্থী থাকবে না। তো আমার মনে হয় এটা পরিষ্কার হচ্ছে আপনাদের কাছে, এবং আমরা যখন চূড়ান্তভাবে নির্বাচনের অন্যান্য আসনগুলো যে বাকি আছে সেটা যখন আমরা ঘোষণা করব সেগুলো তখনও এসে যাবে। অর্থাৎ এখন নির্বাচন করছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এই ঘোষিত আসনগুলোতে। এ ব্যাপারে আপনাদের সেখানে আমাদের কোনো প্রার্থী থাকবে না। হ্যাঁ, নিজস্ব প্রতীকী করবে, এর বাইরে তো উপায় নেই। এখন ওদের সংগঠনকে নিজস্ব প্রতীকী করতে হবে। তো আমরা মনে করি যে আমাদের সর্বস্তরের নেতাকর্মী তাদের সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন, এবং জনগণ যারা ভোটার আছেন তারাও তাদের প্রতীকে ভোট দিয়ে ধানের শীষকে শক্তিশালী করবেন। ধন্যবাদ। আমরা আপনার জেনে যাবেন, আমাকে একটা কপি দিয়ে আপনারা একটু জেনে যাবেন। জি, ও আর ওনাদের মার্কা হচ্ছে কিন্তু খেজুর গাছ, সর্বপ্রাচীন দল এবং সর্বপ্রাচীন দল। ঐতিহাসিকভাবে আমাদের সাথে তাদের সম্পর্ক আছে। আসন সমঝোতা নিয়ে আপনাদের দীর্ঘদিনের যারা বন্ধু তাদের সঙ্গে কিছুটা টানাপোড়েনের খবর সব শেষ হয়ে গেছে। আপনারা কয়টা ভালোবাসা আরো গভীর হয়েছে। সব ছেড়েছেন, তাহলে আপনারা কয়টা আসন আপনার যথাসময় জানতে, যথাসময়ে ঘোষণা করা হবে, আপনারা জানতে পারবেন। বাগেরহাট 1 এবং বাগেরহাট 4 আসনে দুজন সাবেক আওয়ামী লীগ নেতাকে মনোনয়ন দেওয়া আছে। আপনার এই বিষয়গুলো আমরা আপনাদেরকে যথাসময়ে আমরা আপনার বিশ্লেষণ দেব, এবং সব যথাসময়ে সেগুলো আপনারা জানতে পারবেন। মাননীয় মহাসচিব, আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলছেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে আইন শৃঙ্খলার ব্যর্থতার কারণে স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরিয়ে দেওয়া হচ্ছে, এই বিষয়টি কি হবে? আমি জানি না, এই ধরনের কোনো ইনফরমেশন আমার কাছে নেই। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে কথা বলছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যুক্ত ছিলাম সেখানে। 17 বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে 25 ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার প্রত্যাবর্তনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি। রাজধানীর 300 ফিটে প্রস্তুত করা হচ্ছে সংবর্ধনা মঞ্চ। দলের শীর্ষ নেতার এই ঐতিহাসিক প্রত্যাবর্তন কেন্দ্র করে বিএনপির সব পর্যায়ে বইছে আনন্দের জোয়ার। দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলায় তৃণমূল থেকে কেন্দ্র সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে নতুন করে প্রাণচাঞ্চল্য ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে। আগামী 25 ডিসেম্বর দেশে ফেরার পর তারেক রহমান বিমানবন্দর থেকে এভার কেয়ারে যাবেন চিকিৎসাধীন মা বেগম খালেদা জিয়াকে দেখতে। এর মাঝে পথে 300 ফিটে অংশ নেবেন সংবর্ধনা অনুষ্ঠানে। আমাদের নেতা বাইরে আছেন, বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন 25 তারিখে। এটা নিয়ে দলের মধ্যে এবং দেশের মানুষের মধ্যে উৎকণ্ঠা সবকিছু আছে। সারা বাংলাদেশের 18 কোটি মানুষ তারেক জিয়াকে সম্মাননা দেওয়ার জন্য আসবে। ডিসেম্বরের মাসে আইবটা আমার আত্মবিশ্বাস ছিল। এই মুহূর্তে রাজধানীর 300 ফিট এলাকায় আছেন সহকর্মী কামরুল হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে।
দেড় যুগ পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন এবং তার এই দেশে ফিরে আসাকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস উদ্দীপনা আমরা দেখতে পেয়েছি। তার যে স্বদেশ প্রত্যাবর্তন, সেই স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে ইতিমধ্যেই বিএনপির পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং সেই প্রস্তুতি চলমানও। আমরা যদি একটু দেখাই, রাজধানীর 300 ফিটে তার যে সংবর্ধনা, সেই সংবর্ধনার জন্য এখানে একটি মঞ্চ তৈরি করা হয়েছে এবং এই মঞ্চেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সংবর্ধনা দেওয়া হবে। ইতিমধ্যেই দেশের বিভিন্ন জেলা থেকেই বিএনপির নেতাকর্মী সমর্থকরা এই 300 ফিটের যে সংবর্ধনা মঞ্চ, সেই মঞ্চ এক নজর দেখতে আসছেন এবং তারা বিভিন্ন প্রত্যাশার কথা বলছেন। এখানে আগত নেতাকর্মীরা যেটি বলছেন, তারা বলছেন দীর্ঘ 18 বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আওয়ামী লীগ সরকারের আমলে তিনি নির্বাসিত ছিলেন এবং দেশে ফিরতে পারেননি। তার যেই স্বদেশ প্রত্যাবর্তন অর্থাৎ 25 ডিসেম্বর তিনি দেশে ফিরছেন এবং সেই দিনটি একটি ঐতিহাসিক দিন হবে বলেও মন্তব্য করছেন তাদের দলের নেতাকর্মী সমর্থকরা। ইতিমধ্যেই তারেক রহমানের যে স্বদেশ প্রত্যাবর্তন, সেই স্বদেশ প্রত্যাবর্তনকে নির্বিঘ্ন এবং নিরাপদ করতে বিএনপির পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়েছে। যেই কমিটিটি এখানে যে সংবর্ধনার যে কার্যক্রম, সেই কার্যক্রম তদারকি করছে এবং এই সংবর্ধনা কমিটিতে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার নেতৃত্বে একটি সংবর্ধনা কমিটি করা হচ্ছে এবং সেই কমিটির পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নিশ্চিত করা হচ্ছে। আমরা প্রায় সময় দেখতে পাচ্ছি যে বিএনপির শীর্ষ নেতারা যে মঞ্চ তৈরির যে কাজ, সেই কাজ তদারকি করছেন এবং পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীরও ব্যাপক নজরদারি আমরা দেখতে পেয়েছি। এখানে আসার পর যে সেনাবাহিনীর টহলও আমরা এই মঞ্চকে ঘিরে সেনাবাহিনীকেও টহল দিতে দেখেছি। সার্বিক একেবারে বলা যায় যে তার যে স্বদেশ প্রত্যাবর্তন, সেই প্রত্যাবর্তনকে নিরাপদ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সবশেষ যে তথ্যটুকু জানাতে চাই, 25 ডিসেম্বর সকালে তারেক রহমান দেশে ফিরে তার মাকে দেখতে যাবেন এবং যাওয়ার পথেই তিনি এই মঞ্চে সংবর্ধনা নেবেন। তো এই ছিল আমার কাছে এখনকার মতো সবশেষ তথ্য। রাজধানীর 300 ফিট থেকে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী কামরুল হাসান। মামলা প্রত্যাহারে তারেক রহমানকে প্রস্তাব দিয়েছিল অন্তর্বর্তী সরকার, কিন্তু দলের লাখ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহার না হওয়ায় নিজেকে মামলামুক্ত করতে আইনি পথ বেছে নেন তারেক রহমান। দেশের কোনো আদালতে তার বিরুদ্ধে মামলা না থাকায় 17 বছর নির্বাসিত জীবন শেষে নিরপরাধ ব্যক্তি হিসেবেই দেশে ফিরছেন তিনি, যদিও এর নেপথ্যে রয়েছে দীর্ঘ আইনি লড়াই ও রাজনৈতিক সংগ্রাম। বিএনপির দুজন আইনজীবীর সঙ্গে কথা বলে রিপোর্ট করেছেন আফজাল হোসেন। 2007 সালের 7 মার্চ মইনুল রোডের বাসা থেকে গ্রেফতার করা হয় বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানকে। এরপর অজ্ঞাত স্থানে আটকে রেখে চোখ বেঁধে 18 ঘন্টা অমানসিক নির্যাতন চালানো হয় তার ওপর। ওই বছরের 28 নভেম্বর আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে অমানবিক নিপীড়নের বর্ণনা তুলে ধরেছিলেন তিনি। রিমান্ড, নির্যাতন, 554 দিন বা 18 মাস কারাভোগের পর 2008 সালের 3 সেপ্টেম্বর জামিন পান তিনি। 11 সেপ্টেম্বর চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে যান তারেক রহমান। লন্ডনে যাওয়ার পরও তার উপর থামেনি মামলার খড়গ। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে 13টি এবং আওয়ামী লীগ সরকারের আমলে তার বিরুদ্ধে 72টি মামলা হয়। এর মধ্যে অন্তত 5টি মামলায় যাবজ্জীবন কারাদণ্ড সহ বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয় তাকে। এমনকি গণমাধ্যমেও তার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞাও দেওয়া হয় আদালতের মাধ্যমে। গত বছরের 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর একে একে সব মামলা থেকে খালাস পান তারেক রহমান। বিএনপির আইনজীবীরা বলছেন, নির্বাহী আদেশে মামলা থেকে মুক্ত করার প্রস্তাব দেয়া হয় অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে, কিন্তু সেটি গ্রহণ না করে আইনি প্রক্রিয়ার মাধ্যমেই মামলামুক্ত হন তারেক রহমান। সরকারও তাকে অফার দিয়েছিল যে মামলাগুলো প্রত্যাহারের ব্যাপারে। আইন, আদালত এবং সংবিধানের প্রতি যে ওনার একটা শ্রদ্ধা, আনুগত্য, এটা একটা দৃষ্টান্ত বাংলাদেশে। তিনি চাইলেই পারতেন, কিন্তু তিনি আইনি প্রক্রিয়া প্রত্যেকটা মামলা থেকে তিনি বেকসুর খালাস হয়েছেন। দলটির আইনজীবীরা আরও জানান, তারেক রহমান নিরপরাধ ব্যক্তি হিসেবেই দেশে ফিরছেন, যদিও এর নেপথ্যে রয়েছে দীর্ঘ আইনি লড়াই ও রাজনৈতিক সংগ্রাম। তার হাত পা ভেঙে চুরে চুরমার করে দিয়েছে, মেরুদণ্ডের হাড় পর্যন্ত ভেঙে দিয়েছিল। সেই সময়
তার বিদেশে যাওয়া ছাড়া চিকিৎসার জন্য আর কোনো পথ ছিল না। আইনগতভাবেই তিনি বিদেশে গিয়েছেন, পালিয়ে যান নাই। উনি একদম নিরপরাধভাবে তিনি দেশে আসছেন এবং আমাদের কোর্টের বিভিন্ন অবজারভেশন আছে যে সোশ্যাল স্টিগমা যেটা হয়েছিল সেটা পর্যন্ত মহামান্য আদালত তুলে নিয়েছেন। প্রায় 18 বছরের নির্বাসিত জীবন শেষে 25 ডিসেম্বর দেশের মাটিতে পা রাখতে যাচ্ছেন তারেক রহমান। অংশ নেবেন জাতীয় নির্বাচনে। দেশের রাজনীতিতে যখন বিশৃঙ্খলা, বিভাজন, তখন তার নেতৃত্বে গণতন্ত্র ইতিবাচক ধারায় ফিরবে বলে মনে করছেন বিএনপির আইনজীবী নেতারা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ত্রয়োদশ সংসদ নির্বাচনের মাধ্যমে খারাপ নির্বাচনের অপবাদ ঘুচিয়ে দিতে চান সিইসি। দায়িত্বে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই বলেও জানিয়েছেন তিনি। এছাড়া আইন অমান্যকারী যে কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে মাঠ প্রশাসনকে সতর্ক করেছে কমিশন। এদিকে দায়িত্ব পালনে কঠোর পদক্ষেপ গ্রহণে কমিশনের সমর্থন চেয়েছেন আইজিপি। ত্রয়োদশ সংসদ নির্বাচন এবং গণভোট আয়োজন নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর পর মঙ্গলবার জেলা প্রশাসক, পুলিশ সুপার, আঞ্চলিক এবং জেলা নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়ে বসে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারদের সঙ্গে মত বিনিময়ে অংশ নেন জনপ্রশাসন সচিব, আইজিপি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সূচনা বক্তব্যে সিএসি জানান, যে দায়িত্ব কাঁধে এসে পড়েছে তার কোনো রকম বিচ্যুতি ঘটানোর সুযোগ নেই। বলেন, একটি ভালো নির্বাচনের মাধ্যমে অপবাদ ঘোচাতে চায় ইসি। সামষ্টিকভাবে একটা ব্লেম করা হচ্ছে, সবাইকে ব্লেম করা হচ্ছে যে উই হ্যাভ অ্যাবসলিউটলি ফেইলড ইন আওয়ার রেসপন্সিবিলিটি, পার্টিকুলারলি ইন ডেলিভারিং এ ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন। আমরা বলা হচ্ছে আমরা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছি, বলা হচ্ছে আমরা সব যুগসাজশ করে একটা ম্যানেজড ইলেকশন করেছি। এই অপবাদ থেকে আমরা মুক্তি চাই, এই অপবাদ আমরা ঘোচাতে চাই। আমরা প্রমাণ করতে চাই যে আমরা সঠিক সুন্দর নির্বাচন করতে পারি। আইন অমান্যকারী যে কারো বিরুদ্ধে ব্যবস্থা নিতে ডিসিএসপিদের নির্দেশ দেন সিসি। মাঠ পর্যায়ে যারা আছেন তারা আইনের শাসনটা নিশ্চিত করবেন। এটাই হচ্ছে আমার, দ্যাট ইজ দ্য বটম লাইন। আইনের শাসন মানে আইন will be blind. এদিকে নিজেদের সক্ষমতা প্রমাণে নির্বাচন কমিশনের কাছে সুরক্ষা চান জনপ্রশাসন সচিব। আর আইজিপি জানান, সব জায়গায় শৃঙ্খলা প্রতিষ্ঠিত করতে না পারলে নির্বাচনে ইসিকে সহযোগিতা করা সম্ভব নয় পুলিশের পক্ষে। পরিবেশ এবং প্রোটেকশন পেলে হাইয়েস্ট পসিবল ইন্টিগ্রিটি এবং ডিভোশনের সাথে আমরা কাজ করতে পারব। আমরা যদি সব জায়গায় অর্ডার প্রতিষ্ঠিত করতে না পারি, আমাদের পক্ষে নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহায়তা দেওয়া সম্ভব হবে না। কর্মকর্তারা বলেন, সরকার বা নির্বাচন কমিশনের সহযোগিতা এবং আশ্বাস পেলে যে কোনো চ্যালেঞ্জ নিতে সক্ষম মাঠ প্রশাসন। কাউসারা চৌধুরী, কুমু, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, নির্বাচনের আগে সিম সংখ্যা আরও কমানোর সিদ্ধান্ত সরকারের। এক এনআইডিতে কেনা যাবে সর্বোচ্চ 5টি। 1 জানুয়ারি থেকে কার্যকর, আপত্তি মোবাইল অপারেটরদের। ঢাকায় ভারতীয় হাই কমিশনারকে তলব করে ভারতে বাংলাদেশের কয়েকটি মিশনে উগ্র হিন্দুত্ববাদীদের বিক্ষোভ কর্মসূচি নিয়ে কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার সকালে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। পরে বিবৃতিতে জানানো হয়, ভারতে বাংলাদেশ মিশনগুলোর নিরাপত্তা জোরদারের পাশাপাশি সহিংস বিক্ষোভের বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। এ নিয়ে গত 10 দিনে দ্বিতীয়বারের মতো প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হলো। গেল শনিবার ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভ করে উগ্র হিন্দুত্ববাদীরা। এরই ধারাবাহিকতায় মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ ও ত্রিপুরাতেও উপ হাই কমিশনারের সামনে বিক্ষোভ হয়েছে। শিলিগুড়িতে ভিসা সেন্টারে ভাঙচুরের ঘটনাও ঘটেছে। এই মুহূর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আছেন সহকর্মী সাতিরা শারমিন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ভারতীয় হাইকমিশনারকে তলব করা হয়েছিল মূলত, আমরা যেটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানতে পেরেছি, সেটা হচ্ছে সকাল 9:30টার দিকে। খুব কম সময় ছিলেন তিনি, কিছুক্ষণের মধ্যেই আসলে তিনি আবার নিচে নেমে এসেছিলেন এবং তার গাড়িতে করে চলে গিয়েছিলেন। এই সময় আসলে গণমাধ্যমে কেউ তখন উপস্থিত ছিল না। আমরা যদি একটু পিছনে ফিরে তাকাই তাহলে বলতে হয় যে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে বাংলাদেশে তলব করা হলো এ নিয়ে 10 দিনের মধ্যে দ্বিতীয়বার, অর্থাৎ 14
ডিসেম্বর তাকে তলব করা হয়েছিল ইনকিলাব মঞ্চের ওসমান হাদির উপর হামলার ঘটনায় যে আসামিরা কিংবা যে দোষী ব্যক্তিরা তারা ভারতে পালিয়ে গেছেন এবং তা ভারত সরকারকে সহযোগিতার জন্য আহ্বান জানিয়েছিল বাংলাদেশ সরকার, সেই বিষয় নিয়ে ডাকা হয়েছিল 14 ডিসেম্বর। এরপরে আমরা জানি একটি পাল্টাপাল্টি তলবের ঘটনা ঘটেছিল। 17 ডিসেম্বর দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনারকে তলব করেছিল সেই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। তার কারণ ছিল বাংলাদেশে বিভিন্ন যে আন্দোলন চলছে, অর্থাৎ ভারত বিরোধী যে আন্দোলনগুলো চলছে তার নিরাপত্তা দিতে আসলে বাংলাদেশকে আহ্বান জানিয়ে এক তলব করা হয়েছিল বাংলাদেশের হাই কমিশনারকে। এরপরে আমরা দেখেছি যে 20 ডিসেম্বর বাংলাদেশের যে হাই কমিশন অর্থাৎ বাংলাদেশ ভবনে এক ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে এবং যে হাই কমিশনার তাকে হত্যার হুমকি দেওয়া হয়। এরপরে গতকাল শিলিগুড়িতে বাংলাদেশের যে ভিসা সেন্টার রয়েছে, ভিসা সেন্টারের সামনে আসলে বিক্ষোভ করেছে এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে। সেই ঘটনা নিয়ে আসলে বাংলাদেশ সরকার ভারতকে যথেষ্ট পরিমাণ নিরাপত্তা বাড়ানোর আহ্বান জানিয়েছে এবং এই ধরনের ঘটনাকে বাংলাদেশ সরকার অনাকাঙ্ক্ষিত এবং এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারতের হাই কমিশনারের কাছে আসলে বাংলাদেশ সরকার। তো যথাযথ ব্যবস্থা নেওয়ার যে আহ্বানটি বাংলাদেশ সরকার পক্ষ থেকে ভারতকে জানানো হয়েছে, তার কি ধরনের প্রত্যুত্তর পাওয়া যায়। এর আগে আমরা দেখেছি ভারতকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রত্যুত্তর দিতে, আমরা অপেক্ষা করছি আসলে ভারতের পক্ষ থেকে কি ধরনের প্রত্যুত্তর আসে। আর সবচেয়ে বড় কথা, বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টাকে আমরা গণমাধ্যমে সামনে আমরা আসলে জানতে চাই তার কাছে আসলে কি বাংলাদেশের পক্ষ থেকে আসলে কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর বিস্তারিত হয়তো আমরা পরবর্তীতে যখন তিনি কথা বলবেন গণমাধ্যমের সঙ্গে তখন জানিয়ে দিতে পারবো। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে থেকে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী সাতিলা শারমিন। বগুড়ার দুপচাঁচিয়ায় অস্ত্রের মুখে অপহরণের শিকার ব্যবসায়ী পিন্টু আকন্দের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত রাত 3টার দিকে আদমদীঘি উপজেলার কুমারপাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, অপহরণের পর শ্বাসরোধে পিন্টুকে হত্যা করে মরদেহ ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। ঘটনা তদন্ত করছে পুলিশ। সিসিটিভির ফুটেজে দেখা যায় সোমবার রাত 9:08 সাদা রঙের একটি মাইক্রোবাসে আসা দুর্বৃত্তরা দুপচাঁচিয়া লোটো শোরুমের স্বত্বাধিকারী পিন্টু আকন্দকে অস্ত্রের মুখে অপহরণ করে। মাইক্রোবাসটি থেকে নেমে আসে 4 জন। সবার মুখ ঢাকা ছিল। তাদের একজন আগ্নেয়াস্ত্র দেখিয়ে শোরুমের ভেতর থেকে পিন্টু আকন্দকে টেনে বাইরে বের করে আনে। পরে বাকিরা তাকে সাদা রঙের মাইক্রোবাসে তুলে বগুড়া নওগাঁ আঞ্চলিক মহাসড়ক ধরে আদমদীঘির দিকে রওনা হয়। পরে আদমদীঘি থেকে উদ্ধার হয় পিন্টু আকন্দের মরদেহ। পুলিশের ধারণা, পথে মাইক্রোবাসের ভেতরে পিন্টুকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে শালগ্রাম এলাকায় মাইক্রোবাসটি ফেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে পুলিশ মাইক্রোবাসের চালক সানোয়ার ও এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে। ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের দাবি নিহতের স্বজনদের। ভাই আমাকে এক চুল পরিমাণে কোনো কিছু বলে নাই, কেউ হুমকি। আমার ভাই সবকিছু শেয়ার করে আমার কাছে। পারিবারিক কোনো শত্রুতা নেই, আর ব্যবসায় তো কোনো শত্রুতা নেই। প্রশাসনের কাছে আমরা দাবি রাখছি এনার একটা সুষ্ঠু ব্যবস্থা। সঙ্গে সঙ্গে পুলিশ জানার পরে তৎক্ষণাৎ একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং বাকি আসামিকেও গ্রেপ্তার করার তৎপরতা চালাচ্ছে প্রশাসন। পুলিশ বলছে আটক 2 জনকে জিজ্ঞাসাবাদ চলছে, তবে এখনো হত্যার কারণ নিশ্চিত হওয়া যায়নি। পিন্টুকে আমরা মৃত অবস্থায় পাই, তার মুখে কষ্টের লাগানো ছিল। আমরা মাইক্রো ড্রাইভারকে সাথে নিয়ে আসছি, ওনাকে আমরা জিজ্ঞাসাবাদ করছি। বাকি অন্যান্য কার্যক্রম চলমান আছে। জিজ্ঞাসাবাদে প্রকৃত সত্য উদ্ঘাটিত হবে। নিহত পিন্টু আকন্দ নওগাঁর রানীনগরের লোহাচড়া গ্রামের বাসিন্দা। আব্দুল আওয়াল, বগুড়া। রাজধানী মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযানে কিশোর গ্যাং চান মানিক গ্রুপের প্রধান চান সামুরাইকে 50 জনকে আটক করেছে পুলিশ। বেলা 11টা থেকে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পেও অভিযান চলছে। ভোর 6টা থেকে বেলা 11টা পর্যন্ত সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও এপিবিএন সদস্যদের যৌথ অভিযানে বসিলা ও সংলগ্ন 6টি চিহ্নিত এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে দেশীয় অস্ত্র, মাদকসহ ছিনতাই করা মোবাইল ফোন ও অন্যান্য সামগ্রী জব্দ করা হয়। চান গ্রুপের প্রধান সামুরাইয়ের বিরুদ্ধে হত্যাসহ 22টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ। নির্বাচনের আগে এক ব্যক্তির নামে সিম সংখ্যা আরও কমাচ্ছে সরকার।
1 জানুয়ারি থেকে জাতীয় পরিচয়পত্র দিয়ে সর্বোচ্চ 5টি নতুন সিম নিতে পারবেন মোবাইল গ্রাহকরা। আর যাদের নামে 6 থেকে 10টি সিম কার্ড রয়েছে সেই সংখ্যাও 5-এ নামানো হবে ধাপে ধাপে। সরকারের এই সিদ্ধান্তে বরাবরের মতোই আপত্তি তুলেছেন মোবাইল অপারেটররা। শুভ খানের রিপোর্ট। রাস্তাঘাটে মোবাইল সিম কেনার সময় গ্রাহকের অজান্তেই বায়োমেট্রিক তথ্য সংরক্ষণ করছে কিছু অসাধু ব্যবসায়ী, যা দিয়ে অবৈধভাবে নিবন্ধন হচ্ছে অতিরিক্ত সিম। অনিয়মের বিষয়টি ধরা পড়েছে বিটিআরসির পর্যালোচনায়। এ অবস্থায় নির্বাচনের আগে মোবাইল কেন্দ্রিক অপরাধ নিয়ন্ত্রণে গেল জুলাইয়ে এক ব্যক্তির নামে সিম নেওয়ার সীমা 15 থেকে 10টিতে নামানো হয়। তারই ধারাবাহিকতায় 1 জানুয়ারি থেকে এই সীমা আরও কমাচ্ছে সরকার। 1 জানুয়ারিতে যিনি নতুন করে যাবেন সিম রেজিস্ট্রি করতে, তার নামে 5টার বেশি সিম রেজিস্ট্রি করা হবে না। বিটিআরসির তথ্য মতে বর্তমানে দেশে 6,75,92,745 জন গ্রাহকের হাতে রয়েছে 18,80,00,000-এর বেশি মোবাইল সিম। এই যে যার কাছে 10টা সিম রয়ে গেল, উনি যখন এই সিম রিপ্লেস করার জন্য যাবেন তখন তাকে বলা হবে যে আপনি এটা রিপ্লেস করার আগে এটাকে 5টার নিচে নামিয়ে নিয়ে আসেন। নিয়ন্ত্রক সংস্থার নতুন সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া গ্রাহকদের মধ্যে। যাদের ভোটার আইডি হয় নাই তাদের জন্য কিনতে হবে, তো তারা কেমনি কিনবে তাহলে? তবে অসন্তোষ জানিয়েছে মোবাইল অপারেটররা। ল এনফোর্সমেন্ট এজেন্সি যে সিম কমালে ক্রাইম কমে যাবে, ইটস অ্যাকচুয়ালি নট দ্য কেস। সিমের দিকে না তাকিয়ে অন্যান্য ইস্যুগুলো যেটা আছে, যে আমাদের ডেটাবেসগুলোকে হার্ডেন করা, আইওটি ডিভাইসের জন্য আলাদা নিবন্ধনের মাধ্যমে মোবাইল অপারেটরদের বিশেষ সিরিজের সিম বিক্রির অনুমোদন দেবে বিটিআরসি। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। 25 ডিসেম্বর তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে 50 লাখ মানুষের সমাগম হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 300 ফিটে মঞ্চ তৈরির প্রস্তুতি পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন। আগামী পরশুদিন উনি আসবেন। আজকেই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জেলা থেকে লোক আসা শুরু হয়েছে। তো সুতরাং 25 তারিখে এখানে মানে মানুষের মহামিলন এবং মহামেলায় পরিণত হবে, এই ব্যাপারে আমরা নিশ্চিত। এটা কিন্তু সমাবেশ না, এই যে জনসমাগম হবে তাদের সামনে শুভেচ্ছা দিয়ে উনি তার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি দীর্ঘদিন নিপীড়ন নির্যাতন সহ্য করেছেন, আজকে চিকিৎসাধীন অবস্থায়, তাকে দেখে তারপরে তিনি বাসায় যাবেন। ওসমান হাদিকে হত্যার 3 মাস আগে 1,76 লাখ আর 1 মাস আগে 65.5 লাখ টাকা দুটি ব্যাংক হিসাবে জমা দেয় শুটার ফয়সাল ও তার স্ত্রী। মিশন বাস্তবায়নের আগে 65 লাখ বাদে বাকি টাকা তুলে নেয় তারা। হত্যার আগে এত টাকা কেন লেনদেন করেছিল ফয়সাল তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী। সিআইডি প্রধান জানান, ফয়সাল ও স্বার্থ সংশ্লিষ্টদের অবৈধ লেনদেন খুঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মাসুদুর রহমানের রিপোর্ট। নির্বাচনের তফসিলের পরদিন 12 ডিসেম্বর ঢাকা 8 আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদিকে গুলি করার পর থেকেই আলোচনায় শুটার ফয়সাল করিম মাসুদ। হত্যার ঘটনায় নাম আসার পরপরই তার সব ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন আদালত। ফয়সালকে গ্রেফতার চেষ্টার পাশাপাশি তার স্ত্রী সামিয়া ও স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের অর্থের খোঁজে নামে সিআইডি। 14টি ব্যাংকে খোঁজ মেলে 53টি হিসাবের, যেখানে 2017 থেকে 8 বছরে লেনদেন করা হয়েছে 127 কোটি টাকা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করা শুটার ফয়সালের 53টি ব্যাংক হিসেবে তথ্য পেয়েছে সিআইডি। এসব ব্যাংক হিসেবে কত টাকা জমা ছিল, কত টাকা উত্তোলন হয়েছে, কারা কারা এইসব ব্যাংক হিসেবে জমা দিয়েছে, সবকিছু আজকে তুলে ধরার চেষ্টা করব আমরা। ব্যাংক এশিয়ার আদাবর রিং রোড শাখাতেই সন্ধান মেলে সবচেয়ে বেশি 19টি হিসাবের, সেখানে প্রায় 50 কোটি টাকা লেনদেন করেছে ফয়সাল ও তার বিভিন্ন প্রতিষ্ঠান। ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও শাখা ব্যবস্থাপকের দাবি বেশিরভাগ হিসাবই সচল নেই। এগুলো এমনিতে লেনদেন ছিল না এখানে। আমরা যখন করতে যাই ডরম্যান তখনই দেখি যেটা অলরেডি বন্ধ। 6 মাসের বা বেশি লেনদেন না হলে আমি অপারেটিভ বলি। 8 বছরে 127 কোটি টাকার লেনদেন হলেও হাদিকে হত্যার 3 মাস আগে 1,76 লাখ টাকা আর 1 মাস আগে 65.5 লাখ টাকা দুটি ব্যাংক হিসেবে জমা দেয় ফয়সাল ও তার স্ত্রী। মিশন বাস্তবায়নের আগে 65 লাখ টাকা বাদে বাকি সব টাকায় তুলে নেয় তারা। হত্যার আগে এত টাকা উত্তোলনের কারণ কি? এটা আমরা খুব নিবিড়ভাবে সিআইডি তদন্ত করছে যে তার সাথে অন্য কোনো বিহাইন্ড দ্য স্ক্রিন কোনো গ্রুপ, বড় গ্রুপ জড়িত ছিল কিনা, কারা কারা কোথায় থেকে সে টাকা পেয়েছে, তার কি মিশন ছিল, তার কি ভিশন ছিল, এই সব কিছু নিয়ে আমরা কাজ করছি এবং যথাসময়ে আমরা এগুলোকে উদ্ঘাটিত করব।
সন্ধান পাওয়া 53টি হিসাবের মধ্যে 22টি হচ্ছে ফয়সালের 8টি প্রতিষ্ঠানের। ব্যাংক হিসাবের তথ্য অনুযায়ী রাজধানীর বাংলা মোটরের রূপায়ণ ট্রেড সেন্টারে থাকার কথা লিডস ট্রেনিং অ্যান্ড কনসাল্টিং লিমিটেড, কিন্তু সেখানে গিয়ে দেখা যায় 1.5 বছর আগেই সব গুটিয়ে নিয়েছে ফয়সাল। এদের সম্ভবত আপনার কোনো একটা নিয়ে কাজ করতো, স্কিল ডেভেলপ বা এই ধরনের কিছু একটা ট্রেনিং এর মতন আর কি। প্রায় 1 বছর হয়ে গেছে ওরা নাই এখানে। রাজধানীর আদাবরের বায়তুল আমান হাউজিংয়ে ফয়সালের অ্যাপলসফট আইটি, আইকন সফটওয়্যার সহ 3টি প্রতিষ্ঠানের ঠিকানা। সেসব স্থানে গিয়েও মেলেনি প্রতিষ্ঠানগুলোর হদিস। টাকা পয়সা নিয়ে নাকি একটা গ্যাঞ্জাম হয়েছিল, সেটা হচ্ছে আপনার প্রায় ডিসেম্বরের ওই দিকে, আর ফেব্রুয়ারিতে আবার নতুন করে ভাড়া দিল। সিআইডি প্রধান জানান, ফয়সাল ও তার স্বার্থ সংশ্লিষ্ট সবার অবৈধ লেনদেনের তথ্য খুঁজে বের করা হচ্ছে, ছাড় পাবে না কেউই। ফয়সাল করিম মাসুদ, তাদের যে অ্যাসোসিয়েট যারা আছে, তাদের আমরা এ পর্যন্ত 53টি অ্যাকাউন্ট পেয়েছি বিভিন্ন ব্যাংকে। এতে 127 কোটি টাকার লেনদেন আমরা তথ্য পেয়েছি, প্রায় 65 লক্ষ টাকার মতো। এটা অলরেডি আমরা রাষ্ট্রের অনুকূলে কনফিসকেট করার জন্য, বাজেয়াপ্ত করার জন্য যে আইনি প্রক্রিয়া, সেটি আমরা শুরু করেছি। এছাড়া ফয়সালের ব্যাংক হিসাবে থাকা অর্থ বাজেয়াপ্তের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সিআইডি। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ডেভিড নেরেসের জোড়া গোলে 11 বছরের আক্ষেপ মিটল নাপোলির। সুপারকোপা ইতালিয়ানার ফাইনালে বোলোনিয়াকে 2-0 গোলে হারিয়ে 2014 সালের পর প্রথমবারের মতো এমন অর্জন বর্তমান লিগ চ্যাম্পিয়নদের। চলতি বছর লিগ শিরোপার পর এ নিয়ে দ্বিতীয় সিলভারওয়ার ঘরে তুলল আন্তোনিও কান্তের দল। সব মিলিয়ে তৃতীয় সুপার কাপ টাইটেল নাপোলির। এর আগে 1990 সালে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল ইতালিয়ান জায়ান্টরা। যদিও লিগে ভালো অবস্থায় নেই বর্তমান চ্যাম্পিয়নরা, মৌসুমের মাঝে এসে এখনও টেবিলের 3 নম্বরে তারা। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে ব্যাপক প্রস্তুতি বিএনপির। 300 ফিটে মঞ্চ তৈরির ব্যস্ততা, 50 লাখ মানুষ সমাগমের আশা, সাজানো হচ্ছে নিরাপত্তা পরিকল্পনা। জমিয়তে উলামাকে 4টি আসন ছাড়ল বিএনপি। সমঝোতার পরও দলের কেউ স্বতন্ত্র প্রার্থী হলে ব্যবস্থার হুঁশিয়ারি। সরকারের অবহেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির অভিযোগ। এবং ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে আবারও তলব। বাংলাদেশি কয়েকটি মিশনে হিন্দুত্ববাদীদের কর্মসূচির কড়া প্রতিবাদ, নিরাপত্তা বাড়ানোর আহ্বান। এই ছিল দুপুর 12টার সময় সংবাদে। খেলার সময়ের সঙ্গে থাকবেন সাব্বির মিথুন। আলিফ, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।